গল্পে গল্পে বিশেষ প্রস্তুতি পর্ব ১৫। গল্পে গল্পে বিশেষ প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু কৃত্তিবাস ওঝা, শ্রীরাম পাঁচালী বা বাংলা রামায়ণের গুরুত্ব। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিশেষ প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার ১, বাংলা রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝার পরিচয় ও সময়কাল। নাম্বার ২, কৃত্তিবাসী রামায়ণের আদি নাম শ্রীরাম পাঁচালী এবং এর জনপ্রিয়তার কারণ। নাম্বার ৩, কৃত্তিবাস ওঝাকে কেন আদি কবি বলা হয়। নাম্বার ৪, গৌড়েশ্বর রাজসভায় কৃত্তিবাসের উপস্থিতি এবং তাঁর আত্মপরিচয়। নাম্বার ৫, বাল্মীকি রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণের মধ্যে মৌলিক পার্থক্য। গল্পের ছলে মূল আলোচনা। বিকেলবেলাটা একটু মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু হচ্ছে না। আশরাফ ভাই তাঁর ড্রয়িং রুমের কোনায় একটা ইজি চেয়ারে শুয়ে পা নাচাচ্ছেন। তার হাতে একটা আধ খাওয়া বাতাবি লেবু। তিনি খুব মন দিয়ে লেবুটার খোসা ছাড়াচ্ছেন। আমি ঘরে ঢুকতেই তিনি বললেন, হিমেল, তুমি কি কখনো ফুরফুরে বাতাসে দীর্ঘশ্বাস ফেলেছ? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, দীর্ঘশ্বাস তো মানুষ দুঃখে ফেলে আশরাফ ভাই, ফুরফুরে বাতাসে ফেলবে কেন? আশরাফ ভাই লেবুর একটা কোয়া মুখে দিয়ে চোখ বন্ধ করলেন। ভুল। মানুষ সবচেয়ে বেশি দীর্ঘশ্বাস ফেলে যখন সে খুব সুখে থাকে। বাঙালির সুখের ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি আমাদের দীর্ঘশ্বাসকে কাব্যে রূপ দিয়েছেন। তার নাম কৃত্তিবাস ওঝা, আমাদের রামায়ণের জনক। আমি ব্যাগ থেকে ডায়েরি বের করে বসলাম। আশরাফ ভাই বলতে শুরু করলেন, শোনো হিমেল, কৃত্তিবাস ওঝা জন্মেছিলেন নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। সময়টা ছিল পঞ্চদশ শতাব্দী। তখনও বাংলায় রাজা বাদশাদের যুগ। কৃত্তিবাস ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। পড়াশোনা শেষ করে তিনি গেলেন গৌড়েশ্বরের দরবারে। রাজা তার প্রতিভা দেখে মুগ্ধ হলেন। কৃত্তিবাস রাজাকে বললেন, আমি এমন কিছু একটা করতে চাই যা সাধারণ মানুষ বুঝবে। রাজা বললেন, যাও, রামায়ণকে বাংলা করে ফেলো। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, কৃত্তিবাস কি বাল্মীকির রামায়ণ হুবহু অনুবাদ করেছিলেন? আশরাফ ভাই লেবুর খোসাটা জানালার বাইরে ছুঁড়ে মারলেন। পাগল নাকি? হুবহু অনুবাদ করলে কি আর বাঙালি সেটা পড়ত? বাল্মীকির রামায়ণ হলো বীরত্বের কাহিনী, রাজাদের লড়াইয়ের গল্প। আর কৃত্তিবাস কি করলেন জানো? তিনি রামকে বানিয়ে দিলেন বাঙালির ঘরের ছেলে। তাঁর রামায়ণ পড়লে মনে হয় রাম লক্ষ্মণ বুঝি আমাদের পাশের বাড়ির কেউ। সীতার কান্না শুনে মনে হবে আমাদের পাড়ার কোনো বধূ কাঁদছে। তিনি এই কাব্যের নাম দিয়েছিলেন শ্রীরাম পাঁচালী। আমি খাতায় লিখলাম, আসল নাম শ্রীরাম পাঁচালী। আশরাফ ভাই বলতে থাকলেন, কৃত্তিবাসকে বলা হয় বাংলা সাহিত্যের আদি কবি। কেন জানো? কারণ তিনিই প্রথম সাধারণ মানুষের ভাষায় এত বড় একটা মহাকাব্য লিখেছিলেন। তাঁর রামায়ণকে বলা হয় বাঙালির জাতীয় মহাকাব্য। তুমি কি জানো হিমেল, কৃত্তিবাস তাঁর এই অনুবাদে অনেক কিছু বদলে দিয়েছিলেন। যেমন শ্রীরামচন্দ্রের অকাল বোধন, দুর্গাপূজা যে শরৎকালে হবে, এটা কৃত্তিবাসের আইডিয়া। বাল্মীকির রামায়ণে এটা ছিল না। বাঙালি দুর্গাপূজা করে কৃত্তিবাসের কল্যাণে। আমি অবাক হয়ে বললাম, বলেন কি আশরাফ ভাই, দুর্গাপূজার এই ইতিহাসও এখানে? আশরাফ ভাই হাসলেন। হ্যাঁ, এটাই হলো অনুবাদকের ক্ষমতা। তিনি কাহিনী নিয়ে আসেন এক দেশ থেকে, কিন্তু তার ভেতরে প্রাণ দেন নিজের দেশের সংস্কৃতি দিয়ে। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী পড়ার সময়
গ্রাম বাংলার মানুষ চোখের জল ফেলত। এই যে আবেগের ছোঁয়া, এটাই কৃত্তিবাসের সার্থকতা। তিনি তার আত্মপরিচয় দিতে গিয়ে লিখেছেন, ১৫ বছর বয়সে পড়াশোনা শেষ করে গৌড়েশ্বরের দরবারে গেলাম। বিসিএস পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, কৃত্তিবাস কার সভাকবি ছিলেন? উত্তর হবে গৌড়েশ্বর। তবে এই গৌড়েশ্বর কে ছিলেন তা নিয়ে পণ্ডিতদের মধ্যে ঝগড়া আছে। কেউ বলেন তিনি রাজা গণেশ, কেউ বলেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ। মোবারক চা দিয়ে গেল, লিকার চা, সাথে 2টা বিস্কুট। আশরাফ ভাই বিস্কুট কামড়ে বললেন, হিমেল, মনে রেখো, কৃত্তিবাসের রামায়ণ কোনো ধর্মীয় কিতাব নয়, এটা বাঙালির হৃদয়ের কিতাব। সাধারণ মানুষ যখন দেখল রাম ভগবান হয়েও বনবাসে গিয়ে কষ্ট পাচ্ছেন, তখন তারা নিজেদের দুঃখকে তুচ্ছ মনে করতে শিখল। এই সান্ত্বনাটুকু কৃত্তিবাসী দিয়েছিলেন। আমি বললাম, আশরাফ ভাই, কৃত্তিবাসের ভাষায় কি কোনো আধুনিকতা ছিল? আশরাফ ভাই চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আধুনিকতা মানে কি? মানুষের সাথে সহজ ভাষায় কথা বলা? তাহলে তিনি ছিলেন সুপার আধুনিক। তাঁর ভাষা ছিল সহজ, সাবলীল আর ঝরঝরে। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, এটা তার সম্পর্কে বিখ্যাত এক উক্তি। তিনি রামায়ণের 7টি কাণ্ডই অনুবাদ করেছিলেন। উত্তরকাণ্ড নিয়েও তাঁর কাজ ছিল। বাইরে এবার ঝমঝম করে বৃষ্টি নামল। আশরাফ ভাই জানালার দিকে তাকিয়ে উদাস গলায় বললেন, হিমেল, কৃত্তিবাস না থাকলে আমাদের বাংলার ইতিহাস অন্যরকম হতো। আমরা হয়তো এখনো সংস্কৃত শ্লোকের মানে বুঝতে না পেরে হাই তুলতাম। তিনি আমাদের রাম দিয়েছেন, সীতা দিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, মনের ভাষা দিয়েছেন। আমি ডায়েরি বন্ধ করে উঠতে উঠতে ভাবলাম, ফুলিয়া গ্রামের সেই তরুণ ছাত্রটি যখন গৌড়েশ্বরের দরবারে গিয়েছিলেন, তিনি হয়তো নিজেও জানতেন না যে তিনি বাঙালির 1000 বছরের সঙ্গী হতে চলেছেন। আশরাফ ভাই বললেন, এখন যাও, বৃষ্টির দিনে রামায়ণের কোনো পদ মনে করার চেষ্টা করো, দেখবে জীবনটা অনেক সহজ মনে হচ্ছে। আর শোনো, কাল মহাভারতের কথা হবে, তৈরি হয়ে এসো। আমি হাসতে হাসতে বিদায় নিলাম। আশরাফ ভাই তখনও বাতাবি লেবুর গন্ধে মজে আছেন। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. অনুবাদক ও জন্মস্থান। কৃত্তিবাস ওঝা বাংলা রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। তিনি নদিয়া জেলার ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 2. আসল নাম। কৃত্তিবাসের অনুবাদকৃত রামায়ণের প্রকৃত নাম ছিল শ্রীরাম পাঁচালী। 3. আদি কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে কৃত্তিবাস ওঝাকে রামায়ণের আদি কবি বলা হয়। 4. পৃষ্ঠপোষক। তিনি গৌড়েশ্বরের রাজা গণেশ বা অন্য কোনো সুলতান এর রাজসভায় সমাদৃত হয়েছিলেন এবং তাঁরই অনুপ্রেরণায় রামায়ণ অনুবাদ করেন। 5. বৈশিষ্ট্য। কৃত্তিবাসী রামায়ণ আক্ষরিক অনুবাদ নয়, বরং একটি ভাবানুবাদ। এতে বাঙালির ঘরোয়া আবেগ এবং দুর্গাপূজার অকালবোধনের মতো নতুন অনুষঙ্গ যোগ করা হয়েছে। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: কৃত্তিবাস ওঝা চিরাচরিত রামায়ণের প্রকৃত নাম কী ছিল? ক. শ্রীরাম বিজয়। খ. রামচরিত মানস। গ. শ্রীরাম পাঁচালী।
ঘ মহানাটক। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।